প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই আলোকিত নারীর জীবন, কর্ম ও সাফল্যগাথা নিয়ে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান আপনালয়তে। আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। আজ আমরা আমাদের এই পর্বে এমন একজন বিশেষ ব্যক্তিত্বকে পেয়েছি যিনি নিঃসন্দেহে আমাদের সকলকে অনুপ্রাণিত করেন। তিনি একাধারে একজন শিক্ষক, সংগঠক, লেখক, কবি, সাহিত্যিক, আরও অসংখ্য পরিচয় তার রয়েছে। নারীদের জন্য কাজ করে যাচ্ছেন অনবরত এবং পরিবেশ রক্ষায় তার অবদান অনস্বীকার্য। আমাদের সঙ্গে আছেন ডক্টর আলো আরজুমান বানু। আলো আরজুমান বানু সাধারণ জীবনযাপন কিন্তু উচ্চতর চিন্তার দূতী। ডক্টর আলো আরজুমান বানু এই দর্শনটিকে নিজের জীবনের মূল মন্ত্র হিসেবে ধারণ করেন। শিক্ষক, লেখক, সংগঠক, প্রকাশক, তার পরিচয়ের পরিসর বিস্তৃত। নারী অধিকার থেকে পরিবেশ আন্দোলন, সবখানেই তিনি নিরলস সক্রিয়। পৈতৃকভাবে কুমিল্লায় মানুষ হলেও বড় হয়েছেন নারায়ণগঞ্জে। সেখানে তার স্কুল প্রধান ছিলেন কিংবদন্তি সমাজকর্মী কমরেড হেনা দাস। এই মহান ব্যক্তিত্বের কাছ থেকে পাওয়া শিক্ষা ও আদর্শ তার জীবনবোধকে গভীরভাবে প্রভাবিত করেছে। তার বাবা মোহাম্মদ আলী সোনালী ব্যাংকের কর্মকর্তা, মা মাহমুদা মমতাজ রহমানী গৃহিণী হয়েও ছিলেন স্ব-উপার্জিত এক দৃঢ় পারিবারিক কাঠামোর স্রষ্টা এবং সংস্কৃতি মনা নারী। 8 ভাই বোনের মধ্যে তৃতীয় সন্তান আলো আরজুমান বানুর শৈশব কেটেছে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা আর বিদ্যা চর্চার সমৃদ্ধ পরিবেশে। স্কুল জীবনে অভিনয়, আবৃত্তি সবকিছুই ছিল তার স্বাভাবিক পরিসর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওঠার পর তার প্রতিভা নতুন পরিসর পায়। তিনি অর্জন করেন বিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চ্যাম্পিয়নশিপ, রোকেয়া হলের বিতর্ক সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। সৃজনশীল লেখালেখিতে তিনি মিতা আলী নামে পরিচিত। কবিতা তার ভাব প্রকাশের প্রধান অগ্নিশিখা। তিনি ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের অধিকার নিয়ে লেখার উপর পোয়েট্রি ফর ফিলিস্তিন পুরস্কার পান। তার কাব্যগ্রন্থ নীরব কোলাহলে প্রকাশ পেয়েছে তার স্বপ্নের দেশ সূর্য না ডোবা দেশ গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের তত্ত্বাবধানে এমফিল, খ্যাতিমান আন্তর্জাতিক ব্যক্তিত্ব প্রফেসর নাজমা খান মজলিসের অধীনে পিএইচডি, ডক্টর অফ ফিলোসফি ডিগ্রি অর্জন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর থেকে থিসিস সহ প্রথম শ্রেণীতে এমএড ডিগ্রি অর্জন করেন। নারী অধিকার ও মানবিক সমাজ গঠনে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নারী মৈত্রীর সহ সভাপতি, জাতীয়তাবাদী লেখক ফোরামের সহকারী সম্পাদক এবং নিজস্ব বেশ কয়েকটি সংগঠনের প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি সক্রিয় সদস্য বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, পশ্চিমবঙ্গ ইতিহাস পরিষদ, ইতিহাস সমিতি, বাংলাদেশ প্রত্নতত্ত্ব সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই সংস্কৃতি পরিষদ। তার নিকটতম ভুবন স্বামী ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, ছেলে কে এম শামীম ইয়াসার, কন্যা শাগুফতা শেহরিন খান। পারিবারিক বন্ধন, সামাজিক অঙ্গীকার এবং সৃজনশীল চেতনা, এই তিনেই ডক্টর আলো আরজুমান বানুর জীবন উজ্জ্বল হয়ে রয়েছে। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত আপনাকে। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। শিক্ষকতা নিয়ে অনেকটা সময় আপনাকে ব্যয় করতে হয়, যেহেতু দুটো প্রতিষ্ঠানে একাধারে আপনি শিক্ষকতা করছেন, তার পাশেও এতগুলো কাজ করার বা লেখালেখি করার সময়টা কিভাবে আসে? লেখালেখি এই জিনিসটা আসলে আমরা যেমন অক্সিজেন নেই না, অনেকটা এইরকমই। যে কোনো ঘটনা, যে কোনো চলার পথে এটা স্বাভাবিক আসে, একদম অটো। যারা লেখেন তারা এটা বলতে পারবেন। এটার জন্য আমাদের কোনো প্রেশার করতে হয় না। কিছু দেখছি, কিছু শুনছি, কিছু পড়ছি, এখান থেকেই আসলে ভাবনাগুলো চলে আসে, একটার পর একটা চলে আসে এবং দেখা যায় যে সেটা নিয়েই লেখা হয়ে যাচ্ছে। আর যেহেতু শিক্ষকতা, তার মানে হচ্ছে অনেক তরুণ, অনেক জীবন, অনেক উচ্ছ্বাস, প্রাচুর্য ভরা এই জায়গাগুলো থেকেই তো আসলে লেখার প্রধান উপাদানগুলো আসে। ফলে লেখা এমনিতেই চলে আসে। আপনি অনেকগুলো সংগঠনের সাথে আছেন এবং নারীদেরকে নিয়ে সবসময় কাজ করে যাচ্ছেন, সেই বিষয়গুলো সম্পর্কে একটু আমরা জানতে চাই।
আমার মনে হয়েছে যে আমার আশেপাশে যারা আছে তারা যদি ভালো থাকে তাহলেই আমি আসলে ভালো থাকবো, আমি একা কখনো ভালো থাকতে পারবো না। এই জন্য আমি যখন যেখানে গিয়েছি সেখানে আমার চারপাশে যারা ছিল, ছেলেদের তুলনায় মেয়েরা আমাকে অনেক বেশি আমার সাপোর্টটা পেয়েছে, কিংবা ওদের সাপোর্টটা আমি পেয়েছি। আমাদের বাংলাদেশটা সাধারণত পুরুষতান্ত্রিক সমাজ এবং সেখানে তারা ডমিনেট করে, এবং যেখানে ডমিনেশনটা হয় সেখানে কিন্তু অনেক প্রতিভা, অনেক কথা চাপা পড়ে যায়। তো হয়তো কোথাও দাওয়াতে গিয়েছি, দেখছি আমার জুনিয়র, তার ওয়াইফ হয়তো কিছু একটা বলতে চাচ্ছে, সে হয়তো বলছে এই তুমি থামো, সেখানেই আমি বলছি এই কেন, ও থামবে কেন, ওকে ওর মতো বলতে দাও, ওরও তো কিছু কথা আছে। তো এইভাবে আস্তে আস্তে চারপাশে যখন যেখানে যাই ওরাই পরে আমার সাথে কানেক্ট করতে করতে বিষয়টা এমন হয়ে গিয়েছে যে আস্তে আস্তে এগুলো আসলে ইউনিটি হয়ে গেছে। ওরা কেমন করে আমাকে ওদের বিশ্বাসের ব্যাংক বানিয়েছে আমি জানি না। হ্যাঁ, তো এভাবেই আসলে যখন যেখানে বেড়াতে গিয়েছি সেখানেও দেখা যাচ্ছে সহকর্মীরা, ফ্রেন্ড সার্কেল, আমার এই আশেপাশে প্রতিবেশী, আমি একটা বিশ্বাসের ব্যাংক। ম্যাম, একটু ছোটবেলার কথা বলতে চাই। নারায়ণগঞ্জে বেড়ে ওঠা এবং সে সময় আপনার স্কুলের এক প্রধান শিক্ষিকাকে দেখে আপনি অনেক বেশি অনুপ্রাণিত হয়েছিলেন। তো তার মধ্যে কি এমন বিষয় ছিল যেটা আপনাকে খুব বেশি অনুপ্রাণিত করেছিল? কমরেড হেনা দাস। আমি যখন নারায়ণগঞ্জ গার্লস স্কুলে ভর্তি হই তখন আপা হেঁটে যেতেন, চিকন শাড়ি পরা, পায়ের কোনো শব্দ হতো না, এই মাথা থেকে ওই মাথা। এবং আমাদের গার্লস স্কুলের এক পাশে যেখানে আমাদের ব্যবহারিক ক্লাস ছিল তার উপরে আপা থাকতেন। স্কুলটা এত বড় ছিল, পুকুর ছিল, নিঃশব্দে আপা কাজ করতেন। আপার চিৎকার চেঁচামেচি তো কোনোদিন শুনিই নি। কীভাবে সিম্পল লিভিং কিন্তু থটটা খুব হাই হবে। আমাদের লাইব্রেরি অনেক বড় ছিল, সেই সময়ই আমাদের যে হোম ইকোনমিক্সের রুমটা ছিল সেখানে আপনার রান্নার যত আধুনিক বিষয়গুলো ছিল, আমাদের পণ্ডিত স্যার, মৌলভী স্যার, গার্লস গাইড, হলদে পাখি। এবং আমরা যখন ক্লাস 10-এ বিদায় নেই তখন আমরা কাবুলিওয়ালা অভিনয় করেছিলাম, সঙ্গীতা, আমি, জেসমিন, রূপা, মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, এই যে একটা ইউনিটি বজায় রাখা, এই পুরো কাজটা আপা এক হাতে সামলাতেন। হ্যাঁ, তখন এতটা আসলে বুঝিনি। হ্যাঁ, পরবর্তী সময়ে আমি যখন আরও পড়লাম, আরও বুঝলাম। ইনফ্যাক্ট ইউনিভার্সিটি লাইফে আমার শহীদ মিনারে বাসা ছিল, সেদিন হঠাৎ করে শুনি যে কমরেড হেনা দাস আসবেন। আমি দৌড়ে গেলাম, আচ্ছা আমার আপা এখানে কেন আসবেন? তো আপাকে গিয়ে বললাম, বলি তুমি এখানে আছো? বললাম জি আপা। তখন আমি আপার সাথে আরও বেশি ইনভলভ হলাম। লেখাপড়ার বিষয়টা, একজন মানুষকে আলোকিত মানুষ করার জন্য যেই পড়াশোনার বিষয়টা, আসলে এডুকেশন এমন একটা ইনভেস্টমেন্ট যেটা আপনাকে একটা পাওয়ারফুল জায়গায় নিয়ে যাবেই। তো এই জন্য হেনা দাস আপা আমার জন্য অনেক কিছু। আমাদের সমাজে এমন মহৎ নারীরা আছেন বলেই হয়তো আমরা সমাজসেবা করতে উদ্বুদ্ধ হই, সমাজের মানুষের জন্য কিছু করতে চাই। আপনার বিষয়টিও কি আসলে তেমনই ছিল, নাকি পরিবারের কাছ থেকে বেশি উৎসাহিত হওয়ার বিষয়টি এসেছে? পরিবার তো ছিলই। আমি বললাম যে আমার লাইফটা একটু নারী কেন্দ্রিক। আমার মা গৃহিণী ছিলেন, বাট উনি একজন স্বনির্ভর নারী ছিলেন, এবং উনি এই টাইপেরই, চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন, চারদিকের মানুষকে সাহায্য করতে পছন্দ করেন। আমি দেখেছি যে আমাদের বাসাটা এখন যারা ওই যে গাজীপুর টাইপের বাগান বাড়ি বলে, এরা তো আসলে বিনোদনের জন্য, কিন্তু আমরা যেহেতু 5টা মেয়ে ছিলাম, আমাদের বাসার ভেতরটায় পুকুর ছিল, চারপাশে কলা গাছ, লেবু, তারপরে এদিকে লেটুস, এদিকে আপনার আঙুরের ঝোপা, তারপরে বায়োগ্যাস, হাঁস মুরগি, গরু, কচুর ক্ষেত, এগুলো। এবং এগুলো আম্মু এক হাতে মেনটেন করতেন। কবুতর ছিল প্রচুর, তো সেই পুরো জিনিসটা আম্মা একা হ্যান্ডেল করতেন।
কিভাবে তুমি তোমার সমস্যাটা সমাধান করবে, কিভাবে তুমি ম্যানেজ করতে পারো, এটা ফ্যামিলি থেকে এসছে। মানে গৃহিণী হয়ে উপার্জনক্ষম হওয়াটা সম্ভব। রাইট, রাইট, ডিসিশন মেকিং, জি, সব কিছু। নারীদের ভূমিকাটা অনেক বেশি আপনার জীবনে। নারী মৈত্রী নিয়ে একটু কথা শুনতে চাই, কেমন চলছে কাজগুলো? নারী মৈত্রীর বয়স 40, কিন্তু আমি নারী মৈত্রীর সাথে আছি 8 বছর। আমাকে নিয়ে গিয়েছিলেন নাজমা খান মুসলিস, আমার পিএইচডির যিনি গাইড। নাজমা আপাকে নিয়ে গিয়েছিলেন আমাদের এই ডিপার্টমেন্টের আরেকজন। আমি আপাকে বলেছিলাম, আপা আমি কি পারবো এগুলো, কারণ আমার মনে হয়েছে এখানে সবাই খুব বয়স্ক এরা কাজ করে। তো বললো আসো আসো দেখো। তা আমি গেলাম, আমি গিয়ে দেখলাম যে আসলে এই কাজগুলোর সাথে আমার সিমিলারিটি আছে। আমি যেহেতু আমার মাকে দেখেছি স্বনির্ভর একজন মানুষ, আমার বাবা ব্যাংকার, এবং আমার জন্মটা হচ্ছে টাকা সাহেবের মেয়ে, আমার কুড়িগ্রামে জন্ম, এবং তখন ব্যাংকারদের টাকা সাহেবই বলা হতো। আমি একটা ইয়েতেই বড় হয়েছি, বেশ ভালো একটা ফ্যাসিলিটেড একটা জায়গা থেকেই বড় হয়েছি। বাট আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার মনে হয়েছে 18 বছর, ইউ নো ভেরি ওয়েল যে আমার পড়াশোনার জিনিসটা একদম কন্টিনিউয়াস ছিল। তো আমার মধ্যে তখনই এটা ঢুকে গিয়েছে যে 18 বছর মানে 18 বছর, আইন আমাকে স্বীকৃতি দিচ্ছে যে আমি এনাফ ম্যাচিওর, তাহলে হোয়াই নট অন্য দিকগুলো হবে। তো আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, ইউনিভার্সিটিতে আমাদের তখন ইনকোর্স ছিল, তো আমার মনে হলো যে দেখি আমি কিছু করি, কারণ ওই আড্ডাটা আমার খুব একটা জমতো না। আমার যারা ফ্রেন্ড, আমার একদম হাতে গোনা মানুষের সাথে সম্পর্ক, এবং আমি বিশ্বাস করি সম্পর্কটা যেটা হবে 100% হবে। আমার কষ্ট আমার ফ্রেন্ড যদি না বোঝে তাহলে সেই ফ্রেন্ডের আমার দরকার নেই। আমার 10 জন মানুষ থাকবে, কিন্তু সেই 10 জন মানুষ আমাকে বুঝবে, আমার টোন শুনে সে বুঝবে যে আমি কি অবস্থায় আছি। এই জন্য বন্ধু সার্কেলটা আমার খুবই কম, এই জন্য আমার কাজের পরিমাণটা বোধহয় বেশি। ঠিক সেই সময়টায় আমি বিভিন্ন দেখলাম, ঢাকা ইউনিভার্সিটি এমন একটা জায়গা, ইউ নো ভেরি ওয়েল, যে আপনি ঢাকা ইউনিভার্সিটির করিডোর দিয়ে হেঁটে গেলে আপনি যা শিখবেন, টিএসসি দিয়ে হেঁটে গেলে আপনি যা শিখবেন, ঘরের মধ্যে 1 বছর থাকলেও আপনি সেটা শিখবেন না, আপনি 5 মিনিটের যেটা শিখবেন। ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে আমার গর্ব, আমার অহংকার, আমার অক্সিজেন, আমার স্বপ্ন। ঢাকা ইউনিভার্সিটির ইট বালু কাঠ মাঠ পাখি কাঠবিড়ালি গাছ সবাই আমাকে চেনে, আমার এটা মনে হয় আর কি। তখন আমি আপনার পার্ট টাইম কাজ করতাম, আব্বা জানতেন না, আম্মা জানতেন না, কিন্তু আপনার কোনো প্রয়োজন তো ছিল না, প্রয়োজন ছিল না, কিন্তু আমার মনে হয়েছে যে এই আমি বসে থাকবো কেন, আমার পড়াশোনা আছে, হাতে সময় আছে, শুক্রবারে হচ্ছে কণ্ঠশীলন করছি, বিএনসিসি হচ্ছে বৃহস্পতিবারে বিকেলে, তাহলে আমাদের কিন্তু সময় থাকছে। হ্যাঁ, আমি স্যারের ফিলোসফি পড়ছি, হ্যাঁ, বুদ্ধিবাদ এটা এগুলো পড়ছি, তো ওইখানেও আমি মনে হলো যে একটু করি। আর আমার মাথায় কাজটা আসলে বেসিক্যালি ওইটাই হয়েছে যে 18, আইনগতভাবে আমি বলছি যে হ্যাঁ আমি নাগরিক, কিন্তু আমি টাকা নিচ্ছি বাবার কাছ থেকে, এটা কেমন কন্ট্রাডিকশন হচ্ছে না? তো এই জন্য আমি পার্ট টাইম একটুখানি দেখলাম, এবং কথাগুলো এমন ছিল যে ইকবাল রোডে মিত্র অ্যান্ড অ্যাসোসিয়েট একটা ইয়ে ছিল, তাদের সাথে আমি কথা বললাম যে আমার যখন ইনকোর্স পরীক্ষাটা হবে তখন আমি কাজ করব না, অন্য সময় কাজ করব। তখন আমি আমাদের শিববাড়ি, তারপরে এই যে এখন পুলিশ স্টেশন, এই যে নিউ মার্কেটের এখানে বিশাল বস্তি ছিল, এগুলোতে কাজ করতাম। কাজ করতে করতে আমি দেখলাম আসলে আমাদের যে সাপোর্ট করে, বাসায় যারা সাপোর্ট করে, তাদের লাইফটা আসলে এত কষ্টকর। তারা সারাদিন কাজ করছে, তারা বাসায় গিয়ে কাজ করছে, তাদের ছেলে মেয়ে দেখছে। আমি সবার কথা বলবো না, বাট ওখানে আমি দেখেছি হাজব্যান্ডরা না এই সুবিধাটা পেয়ে বসছে, তাদেরকে টর্চার করছে এরকম। তো ওটা করলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, আমার পরিধি বাড়ছে, সাথে সাথে রেডিওতে প্রোগ্রাম করছি। রেডিওতে প্রোগ্রাম আমার মামা ছিলেন, যুব তরঙ্গ, আরও কিছু সাক্ষাৎকার টাইপের প্রোগ্রাম, এগুলো করছি, মানে আমি কাজ করছি, ধুমসে কাজ করছি। এগুলো করতে করতে আমি যখন নারী মৈত্রীতে গেলাম, গিয়ে দেখলাম যে ওরা আসলে এই টাইপেরই কাজ করে।
ওদের 29টা সংগঠন, আলো ক্লিনিক, স্বাস্থ্য সেবা, ডেথ রেজিস্ট্রেশন, বার্থ রেজিস্ট্রেশন, মেয়েদের আইনগত সহায়তা দেয়া, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো। নারী মৈত্রীর সাথে দেখলাম রিলেট হয়ে গেল। ফলে আপনি জানেন যে যে জায়গাটায় আমরা জানি চিনি সেটা কোনো ব্যাপার হয় না, কনভিনিয়েন্ট হয়, সেটাই হলো। ফলে নারী মৈত্রী আমাকে আরও বেশি স্পেস দিচ্ছে, যেহেতু আমি এটা পারছি, বুঝছি, কথা বলছি। সো ওরা খুব অল্প সময়ে আমাকে সভানেত্রী করে ফেললো। ওনারা সভাপতিও করতে চাচ্ছিলেন, কিন্তু আমার মনে হলো যে না, একটা জায়গায় প্রতিষ্ঠান প্রধান হওয়া এটা আসলে এটা ঠিক হবে না। কারণ আমার যে যিনি ছিলেন ওনারা আসলে সবাই খুব সিনিয়র আমার। হ্যাঁ, ইনফ্যাক্ট ডলি আপা আমাদের নারী মৈত্রীর যিনি এত কষ্ট করে এসেছেন, ওনারা সবাই আমার খুবই সিনিয়র। আর ওখানে একটা জায়গায় হলে আমার যে মেইন ফোকাস পড়াশোনা, এটা আমার একটু বাধাপ্রাপ্ত হবে। হ্যাঁ, এই জন্য আমার মনে হয়েছে যে না, ইটস ওকে। আমি বললাম যে আমি কাজগুলো করে দেই। আর ডলি আপা আসলেই খুব অমায়িক মানুষ, উনি জানেন কি করে কাজ করতে হয়। আচ্ছা, আমরা তো আপনাকে আলো আরজুমান বানু হিসেবে চিনি সকল, কিন্তু আপনাকে তো যারা লেখা ভালোবাসেন, যারা পড়তে ভালোবাসেন, তারা তো আপনাকে মিতা আলী নামে চেনে। তো লেখালেখির শুরুটা কখন থেকে হলো এবং কিভাবে হলো? অনেক আগে থেকে। আমি আমার মামার কথা বলেছি, মোজাম্মেল হক পুরু, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, উনি মারা গিয়েছেন। আমার মামা হচ্ছেন রেডিওর একজন গীতিকার। তো বুঝতেই পারছেন লেখালেখি। আমার নানা ভাই গুমতা এসাকিয়া ইয়ের হেডমাস্টার ছিলেন। লেখালেখি ছোট থেকেই। বাট মিতা আলী নামটা হয়েছে অনেক পরে, বিয়ের পরে। লেখালেখিটাকে আমাদের সোসাইটিতে, যদি আমরা 2025 সালে বসবাস করছি, এখনো মনে করে যে লিখে কবি তার মানে একটু পাগল টাগল হবে, এরকম একটা বিষয়। হ্যাঁ, তো খুব সহজে কিছু নিতে চায় না। তো আমি ভাবলাম যে না, ঠিক আছে, সার্টিফিকেটে আলো আরজুমান বানু সেটা তো আছেই, তো এখানে পাগল হওয়ার কোনো দরকার নেই, নামটা আলাদাই হোক। তো সেখান থেকেই আর কি মিতা আলী নামেই চললো। এবং চলতে চলতে আমার যেটা মনে হয় এই মুহূর্তে যে জেনারেশন বসবাস করছে তারা খুব রিচ জেনারেশন। কারণ মুহূর্তের মধ্যে ওরা অনেক কিছু জেনে ফেলতে পারছে তথ্যগত দিক থেকে। আমাদের সময় কিন্তু এটা ছিল না। জি। তো এই রিচ জেনারেশনের সাথে আপনার একত্রে চলা, এই চলাটার জন্যে আপনাকেও রিচ হইতে হবে। এবং এইটার জন্যে আপনি শুধু যে লেখা, শুধু যে সমাজ কাজ, শুধু পড়া, এইগুলোই শুধু না, আপনাকে নানাভাবে যদি আপনি নিজেকে রিচ করতে না পারেন তাহলে কিন্তু আপনি পারবেন না। জুলাই আন্দোলনের কত যে লেখা, এবং এই লেখাগুলাতে দেখা গেছে যে ইয়ং জেনারেশনের সাথে কানেক্ট হলো আমার এই লেখা দিয়ে। আর আমি যেহেতু ক্যাম্পাসে থাকি, ক্যাম্পাসে পড়াশোনা, ক্যাম্পাসে সব কিছু, মনটা কখনো আর কি বুড়ো হয় না। কি বলবো, আছে ওই সময়টা তো একদম চোখের সামনে থেকে দেখা হয়েছে। যেহেতু শাহবাগ এবং ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, এই জায়গাগুলোতে আন্দোলন বেশি হয়েছে, সব থেকে সক্রিয় অবস্থায় ছিল এই অংশগুলোই। তো আপনারা তো একদম সবকিছু চোখের সামনে দেখেছেন, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? 71 তো দেখিনি। হ্যাঁ, তো এই যে এই বাসাটায় যে আমার একটা ছোট গল্প আছে, ল্যাম্পপোস্ট। আমাদের এই পুরো রাস্তাটা পুরো অন্ধকার ছিল 8 থেকে 10 দিন, এবং গাড়ি বলতে জাস্ট একটা জোরে শব্দ হওয়া, বাতাসের মতো একটা শব্দ হওয়া। আর শাহবাগ তো এখানেই। আর আমি বলেছি যে আমার স্টুডেন্টদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, ফলে দেখা যাচ্ছে যে ওরা আমাদের সাথে কানেক্টেড ছিল। বাইরে থেকে আমার স্টুডেন্টরাও টাকা পাঠিয়েছে এদেরকে যেন সাপোর্ট দিতে পারি। আমার ছেলে MBBS পাশ করলো, তো সেইখান থেকে পুরো দেশের একটা মেডিকেল নেটওয়ার্ক করছিল। আমার মেয়ে হচ্ছে আপনার সেকেন্ড ইয়ারে পড়ে, কিন্তু তারাও একটা কানেক্টিভিটি গড়ে তুলছিল যে চ্যারিটি, বিকাশের মাধ্যমে চ্যারিটি করা। তো এখানে একটা বেশ ভালো একটা ইয়ে ছিল। আর আমি যেহেতু
পড়াই, ইতিহাস পড়াই, বিপ্লবের বিষয়টা আমার কাছে অনেক বিশাল একটা বিষয়। শিল্প বিপ্লব, ফরাসি বিপ্লব, বলশেভিক বিপ্লব এবং জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবে আপনার ফরাসি বিপ্লবের যেই একদম প্রত্যক্ষ যেই অ্যাকশনটা ছিল সেটা কিন্তু জুলাইতেই হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই বিপ্লবটা আমি আমার ফ্যামিলিতে, আমার স্টুডেন্টদের কাছ থেকে, সব দিক থেকে আমি যতটা পেরেছি করেছি। কিন্তু অবস্থানগত কারণে মানে মানসিক যে একটা প্রেশার ছিল, এটা আসলে ভুলবার মতো না। এবং আমরা যে জানি যে যুদ্ধগুলো, যদিও এটা কোঠা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, এটা আসলে যারা ইতিহাস পড়েন যে প্রত্যক্ষ কারণ পরোক্ষ কারণ করেন, এটা ছিল একটা প্রত্যক্ষ কারণ। পরোক্ষ কারণে অনেকগুলো ফ্যাক্টর থাকে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমি তরুণদের জীবন দান, তরুণদের ভূমিকা কিছুতেই কম বলবো না, বাট তাদের সাথে তাদের গার্জিয়ান, তাদের অভিভাবক, আপাময় জনসাধারণের যে মানসিক আর্থিক, আপনি দেখেছেন আমাদের মহিলারা চেনে না জানে না পানি খাওয়াচ্ছে, জুস খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে। আমাদের যারা বাবারা আছেন, বন্ধুরা আছেন, চাচা মামা যারা গার্জিয়ান আছেন তারা সাথে গিয়েছেন। আমাদের রিকশাওয়ালা ভাইয়েরা, আমাদের যে 1 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারে ইয়েটা হয়েছিল, ওটাও আমরা গিয়েছি। মানে আন্দোলন কাকে বলে, সকলেই সোচ্চার, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। শুধু যে ঢাকা নট দ্যাট। এরপরে আমি চিটাগংয়ে গেলাম, খুলনা ইউনিভার্সিটিতে গেলাম, সব জায়গায় আপনি মানসিকভাবে সবাই একসাথে ছিল যে 15 বছরের এই অসহনীয় কষ্ট থেকে বের হয়ে আসতে হবে। অতএব একটা বিপ্লব একটা সহজ কথা না। আপনার একটি উপন্যাস রয়েছে আকর, সেটাও একেবারেই আমাদের জীবনের বা আমাদের চারপাশে ঘটে যাওয়া যে ঘটনা, সেই ঘটনা বা আপনার জীবনের অভিজ্ঞতাগুলোকে আপনি একীভূত করে লিখেছেন, সেটা নিয়ে একটু কথা বলবেন আমাদের সাথে। আকর আমার প্রকাশিত প্রথম উপন্যাস, কিন্তু পাণ্ডুলিপির জন্য এটা আমার 6ষ্ঠ পাণ্ডুলিপি। আকর পাবলিশড হবে কিংবা আকর আমার উপন্যাস হবে এইটা আমার মাথায় ছিল না। হ্যাঁ, আবরার ফাহাদ সম্পর্কে সেই সময়ে শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছিল যে এরকম নিষ্ঠুরতা কি করে হয়। কারণ যারা মেরেছে তারাও কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বুয়েটের শিক্ষার্থী। তো সেই সময়টা যে মানসিক একটা বিষয় ছিল, যেহেতু আমি লিখি এবং চারপাশের পরিস্থিতিটা যা ছিল সেইগুলোর সাথে, আমি তখন থাকি দক্ষিণ ফুলার রোডে। দক্ষিণ ফুলার রোড থেকে বুয়েটের ক্যাম্পাসের শব্দগুলো খুব কাছাকাছি এবং সেটা বাসায় আমি যখন থাকছি তখন এটা আসলে কেউ মেনে নিতে পারবে না আপনি যদি স্মরণ করেন। তো সেই জিনিসগুলো, আর ইনফ্যাক্ট আমি একজন মা তার প্রতিটা সন্তানকে প্রতি সেকেন্ডে বড় করে, এবং সাইকোলজি বলে যে একজন মা তার সন্তানদের সম্পর্কে প্রতি সেকেন্ডে 17 বার চিন্তা করে। হ্যাঁ, মায়ের সাথে সন্তানের যে কানেক্টিভিটি, এটা যেমন আপনার বায়োলজি বলে, যেমন সব কিছু, এটা তো কেউ অস্বীকার করতে পারবে না। একদিকে আমি শিক্ষক, একদিকে আমি মা, একদিকে আমি লেখক। ফলে আবরারের হত্যাকাণ্ডটার পরে চারদিকের যে পরিস্থিতি সেটা আমিও নিতে পারছিলাম না। এই সবটুকু জিনিস আমাকে খুবই আন্দোলিত করছিল, এবং এই পুরো জিনিসটাই আকরে এসছে। আকরটা পাবলিশড হওয়ার পরে যারা পড়েছে আমার পাঠকরা বলেছে যে আপা, এটা যদি আপনার আগে পাবলিশড হতো আপনি হয়তো ওই ঘরে চলে যেতেন, আয়না ঘরে চলে যেতেন। আমার একটা কবিতা আছে, হ্যাঁ, কবিতা হচ্ছে সূর্য না ডোবা দেশ। এটা আমার একটা দুঃসাহসিক কবিতা। আমি সারা পৃথিবীতে একটা সূর্য না ডোবা দেশ তৈরি করতে চাই। এই কনসেপ্টটা এরকম, মানে যেখানে সূর্য উঠে এবং যেখানে সূর্য ডুবে সব জায়গায় বাংলাদেশি মানুষেরা থাকবে। কিভাবে? জ্ঞানে, প্রত্যয়ে, শাসনে। কারণ বাংলার মানুষের সেই অ্যাবিলিটিটা আছে। স্যারের সাথে পরিচয়টা কিভাবে? ও সিদ্দিক আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই। ও আচ্ছা। হ্যাঁ, আর সিদ্দিক হচ্ছে, ও তো ফার্স্ট ক্লাস ফার্স্ট,
ওর সাথে আমার পরিচয় হয়েছে 3rd ইয়ারে, কিন্তু ও আমাকে অনেক দেখেছে ডিপার্টমেন্টে, কারণ আমি ডিপার্টমেন্টের চ্যাম্পিয়ন, কালচারাল চ্যাম্পিয়ন, কিন্তু ও জানতো না যে আমি মিতা। অ্যান্ড বিউটিফুল অলসো। তো আর ওর কথা আমাদের মুখস্থ হয়েছে মুসা আনসারী স্যারের ক্লাসে। আমরা মোটামুটি সবাই সিদ্দিকুর রহমান খান, আমার সিদ্দিক, এই টাইপের শব্দটা শুনেছি। ছোট্ট করে একটু ভবিষ্যৎ পরিকল্পনাগুলো জানতে চাই। পাণ্ডুলিপিতে অনেকগুলোই আছে, এগুলো আস্তে আস্তে পাবলিশড হবে। রেড কার্পেট নামে একটা লেখা, সেটা 5-7 বছর আগে, সেটাতে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সোনারগাঁ পুরোটাই পাওয়া যাবে। সেটা পাবলিশড হয়েছে ধারাবাহিকভাবে। আর আমার ফার্স্ট যেই উপন্যাসটা টংঘর, সেটা একটু দুঃসাহসিক বোধ হয়, মানে প্রথম উপন্যাসটাই আমি আনতে সাহস পাচ্ছি না। দেখি যদি কখনো পারি, আল্লাহ তাআলা যদি, এগুলো তো আসলে উপর থেকেই সব কিছু হয়, আমরা শুধু চেষ্টা করি। সব কিছু যদি ওকে থাকে, লেখালেখিটা আগাবো। নারী মৈত্রী না, আমি নিজেই একটা করতে চাই, কারণ প্রতিষ্ঠানগুলোর অনেকগুলো ক্যারেক্টার থাকে, হ্যাঁ, এই ক্যারেক্টারগুলো আপনি সবসময় আপনার কাজটা আপনার মতো করেই 100% করতে পারবেন। তো যদি আমাকে চারদিক সাপোর্ট করে, তাহলে আমি নিজের একটা করব, সংগঠন করব। এবং আমার আশেপাশে যারা আছে, আপনি হয়তো আমার নামগুলো জানেন, মুক্ত বিহঙ্গ, অর্জন, এরকম আমার 8টা-10টা সংগঠন আছে, ওরাও আমাকে সাপোর্ট করবে। আপনালয়কে সময় দেওয়ার জন্য, বাংলাদেশ টেলিভিশনকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, চোখ রাখুন বাংলাদেশ টিভির পর্দায় এবং দেখুন আপনালয়।